আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। ৯ জেলা প্রশাসক কার্যালয় আজ যে পরীক্ষাটি হয়েছিল কাম কম্পিউটার অপারেটর হিসেবে, সেই পরীক্ষার উপর যে গণিত বিষয়ের অঙ্ক আসছিল, সেই অঙ্কগুলো আমি বোর্ডে লিখেছি। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা প্রথম অঙ্কটা থেকে আসি। প্রথম অঙ্কটা থেকে আসছে ১ থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা এর আগে আলোচনা করেছিলাম, আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে যে 1 থেকে কিভাবে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে তা নিয়ে আমাদের শর্টকাট আলোচনা করা হয়েছে। বিগত যে পোস্টটা দেওয়া আছে, আপনারা সেই পোস্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা দেখি প্রথম অঙ্কটা থেকে কয়টি আসে আমাদের মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে মৌলিক সংখ্যা এক ব্যতীত এক হচ্ছে সহমৌলিক সংখ্যা, এবং পরবর্তীতে 2, 3, 5 এবং 7, মোট 4টি সংখ্যা আছে মৌলিক সংখ্যা। 5, 7 অর্থাৎ এখন দেখা যাক যে 2, 3, 5, 7, প্রথমটার উত্তর হবে 4টি। আমরা এবার পরবর্তী যে প্রশ্নটা আসছে, আমরা সেই প্রশ্নের দিকে লক্ষ্য করি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে এর গুণন কত হবে। এই ধরনের অঙ্ককে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে হয়। আমরা এই ধরনের অঙ্কগুলোকে দশমিক যদি থাকে, আমরা দশমিককে বাদ দিয়ে সরাসরি গুণ করব, এবং আমরা 1 গুণন 1 গুণন 1 গুণন 1 গুণন 1 সমান কত হয়? অবশ্যই 1 হয়। তাই আমাদের আনসার হবে 1। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা দশমিক কয়টা দিব। আপনারা লক্ষ্য করেন এখানে কয়টি আছে? 1 এবং 1, একটা 2টা। এখানে কয়টি আছে? একটি। আর এখানে আছে, এখানে কোনো দশমিকই নেই, বিধায় আমাদের মোট হবে 1টা 2টা 3টা, দশমিকের পরে 3 সংখ্যা হবে। যেহেতু আমরা ফলাফল 1 পাইছি, তাহলে বাকি 2টা 0 দিতে হবে। অর্থাৎ আমাদের উত্তর হবে 0.001। আমাদের পরবর্তী যে প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন, 7 এর 5% সমান কত? 7 এর 5% সমান কত? এই ধরনের পার্সেন্টে প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা বা বেশিরভাগ চাকরিতে আসে, এরা খুবই হেজিটেশনে পড়ে যায়। তা এই ধরনের যে পার্সেন্ট থাকবে, এই পার্সেন্টকে আপনারা কি করবেন? এই পার্সেন্টকে সরাসরি গুণ করে দেবেন। আমরা ধরে নিই যে এখানে কোনো পার্সেন্ট নাই। এই অঙ্ক কি করবেন? এই অঙ্কগুলোকে এইভাবে করবেন। দেখেন, লক্ষ্য করেন, 7 গুণন কত? 5%। আমরা এই পার্সেন্টটা বাদ দিই। বাদ দেওয়ার পর 5 7 35। এখন যে কোনো ধরনের পার্সেন্টেজ যদি এইভাবে আসে, তাহলে আপনারা সরাসরি গুণ করে দিবেন। গুণ করে দেওয়ার পর আপনারা কি করবেন? গুণ করে দেবেন। গুণ করে দেওয়ার পর আমাদের পার্সেন্ট ছিল, পার্সেন্টের মান হচ্ছে 100, এখানে ভাগ 100 সমান এই 2 শূন্য অর্থাৎ বাদ যাবে, বাদ যে 0.35। অর্থাৎ এখান থেকে যদি বাড়তি কোনো সংখ্যা থাকে, মনে করেন 350 এর 3500 এর 10% আমাদের করতে হবে। আমরা বলছি যে সরাসরি আপনি গুণ করে দেবেন। গুণ করে দেওয়ার পর কি করবেন? তাহলে আমাদের ফলাফল আছে 35,000 আসছে। এখান থেকে আপনি 2 শূন্য বাদ দিবেন।
আর আমাদের এই অঙ্কটাই কেমন, 5 গুণ 7 সমান সমান 35। 35 আমাদের এখানে বাদ দেওয়া সম্ভব নয়। আপনি 2 শূন্যর আগে একটা পয়েন্ট বসাই দিলে অ্যানসারটা পেয়ে যাবেন। প্রতিটা পার্সেন্টের এই সমস্ত যে থাকবে সেখান থেকে আপনি এটা করতে পারেন। আমাদের এখানে যদি 5% না দিয়ে এখানে বলতো যে 15 এর 5% সমান ওয়াট, এই ধরনের অঙ্ক প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং প্রাইমারি স্কুল, তারপর বিসিএস সহ নিবন্ধন পরীক্ষায় লক্ষ্য করা যায়। আমরা এই অঙ্কটাকে কি করতে পারি, সমান সমান এখানে আপনি কি করবেন, 5 15 75, 5 15 75, 75 পরে আপনি কি করতে পারেন, সোজাসুজি আপনি এখানে 5 15 75, আপনার এখান থেকে একটা পয়েন্ট এখানে বসাই দেবেন, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা যাবতীয় পার্সেন্ট গুলো এইভাবে সমাধান করতে পারবো। আমরা নেক্সট অঙ্ক চলে আসি। আমাদের এই অঙ্কটা আমরা একটু ফলো করি, 1 4 9 16, এর পরবর্তী সংখ্যাটা কত হবে। এটা ধারার একটি অঙ্ক। আমরা যখন ধারা নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব, আপনারা সেই ধারার যে সমস্যা আছে, যাবতীয় সমস্যা সেখানে সমাধান করব, আপনারা সেই সময় সঙ্গে থাকেন। তাহলে আমরা আজকের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। 1 4 9 16, আপনারা লক্ষ্য করেন যে এইখানে আমরা এখানে পার্থক্য কত পাচ্ছি, আমরা অবশ্যই 3 পাচ্ছি। খুবই সহজভাবে আমরা করব। এখানে পার্থক্য আমরা পাচ্ছি কত, এখানে পার্থক্য পাচ্ছি 5, অর্থাৎ 4 থেকে 1 দিলে কত থাকে, অবশ্যই 3 থাকে। আবার 9 থেকে যদি আমরা 4 বাদ দিই কত থাকে, 3 থাকে, সরি 5 থাকে। আমরা যদি এটা থেকে এটা বাদ দিই 7 থাকে। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে পরবর্তী সংখ্যা সমান সমান কত হবে। আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি খুব সহজভাবে, আমরা তাহলে পরবর্তী সংখ্যা অবশ্যই 9 হবে। অর্থাৎ দেখেন আপনি যে এখানে পরবর্তী প্রশ্ন যদি আমরা এর থেকে এর সাথে যদি 9 যোগ করি, আমরা অবশ্যই পরবর্তী সংখ্যাটি পাবো। তাহলে আমাদের ফলাফল হবে 16 যোগ 9 সমান 16 9 25। খুব সহজে আমরা এভাবে বের করব। আমরা যদি এরপরে যদি বলে যে এর পরবর্তী সংখ্যাটি কত হবে, খুব সহজে এইভাবে করবেন। তাহলে এখানে 9 যোগ হয়েছে, পরবর্তী হবে 11, অর্থাৎ এর সাথে যোগ হবে 11, তাহলে হবে 36। খুব ইজি ভাবে আপনি এই ধরনের ধারা খুব সহজে আপনি করতে পারবেন। আমরা এবার আসি পরবর্তী যে অঙ্কটি আছে, অর্থাৎ এটা একটা রিটেন প্রশ্ন আসছে, এর মার্ক ছিল 5। এখানে আসছে যে হরিণ ও ময়ূর মোট 80টি আছে। আবার পড়েন আপনি, হরিণ এবং ময়ূর মোট আছে 80টি। তাদের মোট পায়ের সংখ্যা, পা হচ্ছে 200টি, আর হচ্ছে দুটো মিলে হচ্ছে 80টি। তাহলে আমাদের চাইছে কত, ময়ূরের সংখ্যা সমান সমান কত। এই ধরনের অঙ্কের জন্য আপনারা কি করবেন, হয় ময়ূর না হরিণ, ময়ূর অথবা হরিণকে আপনি x ধরতে পারেন অথবা ক ধরতে পারেন, এইভাবে আপনি করতে পারেন। তাহলে আপনি কি করতে পারেন, দেখেন হরিণ এবং ময়ূর। তাহলে আমরা হরিণকে আমরা কি ধরতে পারি, x ধরতে পারি। যেহেতু আমাদের দুটো মিলে 80টি, সেহেতু আমরা আর অপরটিকে অর্থাৎ ময়ূরকে আমরা ধরতে পারি, অর্থাৎ ময়ূর হবে 80 মাইনাস হবে xt। মোট যেহেতু 80টি, তাহলে একটা যদি আমি x ধরি, অবশ্যই আরেকটি হবে 80 মাইনাস x। খুব সহজ। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে মোট পা আছে কয়টি, 200টি। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমরা অঙ্ক যে কোনো অঙ্ক খুব সহজ করব। সহজ করার জন্য আপনি সমীকরণ নিয়ে ভাববেন। যদি কোনো অঙ্কটাকে আপনি সমীকরণ বানাইতে পারেন, তাহলে অঙ্কটা আপনার আত্মস্থ হয়ে যাবে। আপনি যে কোনো সমস্যা যে কোনো অঙ্কের সমাধান সহজে আপনি করতে পারবেন। তাহলে এই অঙ্কটার জন্য
আমাদের উচিত হবে হরিণের পা সংখ্যা কয়টি তাহলে 4টি। আর ময়ূরের পা সংখ্যা কয়টি 4টি, সরি 2টি। ময়ূর হচ্ছে 2টি, হরিণ হচ্ছে পা সংখ্যা 4টি। বিধায় আমাদের কি করতে হবে, আমাদের এই যে হরিণের সাথে আমাদের গুণ দিতে হবে 4। তাহলে যে কয়টা হরিণ আছে তার সাথে 4 গুণ দিলে আমরা হরিণের পা গুলো পাবো। তাহলে অবশ্যই আমাদের পাচ্ছি কত 4x। আর আমরা যদি ময়ূরের পা গুনে তাহলে গুণ হবে 2। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ময়ূরের পা আছে 2টি, একটা পা, একটা ময়ূরের 2টি পা। আর এখানে আমরা ময়ূরের সংখ্যা ধরছি 80 - x, অর্থাৎ এর সাথে আমরা যদি গুণ দিই 2 তাহলে আমাদের এখানে হবে 80 বিয়োগ কত 80 160 বিয়োগ 2x। খুব সহজ। এইবার আমরা এখানে আমরা ময়ূরের পা পেয়ে গেছি, আবার হরিণের পাও পেয়ে গেছি। এখন হরিণের পা এবং ময়ূরের পা দুটো যোগ করব। হরিণের পা পাইছি আমরা 4x, আর ময়ূরের পা পেয়েছি আমরা কত 160 - 2x। 160 - 2x, 160 - 2x। তাহলে এই হচ্ছে টোটাল পা, এই হচ্ছে হরিণের পা আর এই হচ্ছে ময়ূরের পা। এবার আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট পায়ের সংখ্যা 200টি। ব্যাস, খুব সহজ। তাহলে আমরা যদি এই পা সমান সমান আমরা বলতে পারি এই পা সমান সমান এই 200। খুব ইজি। এখন আপনারা x এর মান বের করলেই আপনারা হরিণ ময়ূর দুটোই পাবেন। তাহলে এটা সাধারণভাবে যে সমীকরণটা আছে আমরা সেই সমীকরণটা করব। এই সমীকরণটা হবে কি, আমাদের এখানে আছে 2x আর এখানে আছে কত 4x। তাহলে 4 এর থেকে 2 বাদ দিলে থাকে 2x। খুব ইজি। সমান 200, এখানে প্লাস চিহ্ন ফিগার আছে, ওই পাশে যে মাইনাস হবে 160। তাহলে এখানে কি হবে, তাহলে আছে 2x ইকুয়াল হচ্ছে এটার থেকে এটা বিয়োগ দিলে হয় 40। অতএব x এর মান আমরা পাবো কত 20। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে ময়ূরের সংখ্যা কত। আমি x এর মান কি পাইছি, x এর মান পাইছি 20। x এর মান হচ্ছে 20। আমরা হরিণের সংখ্যা ধরেছিলাম 20, কিন্তু আমাদের চেয়েছে ময়ূরের সংখ্যা। তাই ময়ূরের সংখ্যা যদি আমরা বের করতে চাই অবশ্যই কি করতে হবে, এই 80 থেকে x টা বাদ দিতে হবে। তাহলে অতএব ময়ূর সমান সমান 80 বিয়োগ 20 সমান সমান, এখান থেকে বিয়োগ করলে কত হয় 60 হয়। তাহলে ময়ূরের সংখ্যা হবে 60টি। এখন আপনাদের কাছে এগুলো চাইতে পারেন প্রশ্নে, মূলত বিভিন্ন ধরনের প্রশ্নে এই অঙ্কটা প্রায় লক্ষ্য করা যায়। এখানে আপনার কাছে চাইতে পারে যে ময়ূরের সংখ্যা কত, অথবা বলতে পারে হরিণের সংখ্যা কত। আপনার কাছে দুটোই প্রশ্ন করতে পারে, অথবা বলতে পারে যে ময়ূরের পা কয়টি। ময়ূরের পাটা আমরা খুবই ইজি ভাবে পাবো। আমরা বলছি যে x এর মান আমরা পাইছি কত 20। এখানে আমরা 20 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ময়ূরের পায়ের সংখ্যা। অর্থাৎ আমরা যদি এখানে যদি ময়ূর চাইছে x এর মান পাইছি আমরা হরিণ, আর আমরা যদি হরিণের পা চাই, হরিণের পা আমাদের দেওয়া আছে এখানে 4x হবে সমান সমান 4 গুণন x। x এর মান হবে 20। তাহলে 4 গুণ আছে 20 সমান সমান 80টি। খুব সহজ। আবার যদি বলে যে ময়ূরের পা কয়টি হবে, অতএব ময়ূর সমান সমান 160 বিয়োগ হচ্ছে 2x। এখানে আমরা ময়ূরের পা পেয়েছিলাম এটা 160 বিয়োগ 2 গুণন হচ্ছে x এর মান হচ্ছে 20 সমান সমান 100। এটা থেকে বাদ দিলে পাওয়া যায় 120টি। তাহলে আমাদের প্রশ্নে এখানে এই অঙ্কটা থেকে কি কি আসতে পারে, এক আসতে পারে ময়ূরের পা, হরিণের পা, আবার আসতে পারে কি
যে ময়ূর হরিণের পা এবং ময়ূরের সংখ্যা হরিণের সংখ্যা। আমাদের এই ধরনের প্রশ্নটা এই অঙ্কটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লক্ষ্য করা যায়। আমরা এইবার আলোচনা করব পরবর্তী অঙ্কটা নিয়ে। পরবর্তী অঙ্কটা কি আসছে, আসল যদি হয় এত টাকা তাহলে স্যার 6% হারে সুদ আসল আছে 558 টাকা হলে সময় সমান সমান কত। আমরা এই অঙ্ক লাভ ক্ষতির অঙ্কে বা আমাদের সুদ আসল লাভ ক্ষতির অঙ্ক বা সুদ আসলের অঙ্কে যেতে হবে। আমরা সুদ আসলের অঙ্ক নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনাদের যদি কোনো টপিকস নিয়ে যদি বুঝতে সমস্যা থাকে, আপনারা সেই বিষয় নিয়ে বলবেন, আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা এখন আসি, আমরা এই অধ্যায় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের এই অধ্যায়তে আসি। প্রথমে আমাদের এই অধ্যায়তে কি আছে, আসল দেওয়া আছে 450 টাকা, আসল সমান সমান 450 টাকা এবং কি দেওয়া আছে, এটা দেওয়া আছে মুনাফার হার বা সুদের হার। সুদের হার আমরা আসল সমান সমান পি সব সময় জানি, আসল হচ্ছে পি আর আছে সুদের হার। সুদের হার কত হয় সমান সমান 450, সরি এখানে হচ্ছে আর হয়, আমরা জানি আর রেট কে বলা হয় সুদের হার। এখানে 60% দেওয়া আছে, 60% আবার সুদ আসল দেওয়া আছে কত, সুদ আসল দেওয়া আছে 558 টাকা এবং সময় আমরা সবসময় জানি সময় কি হয়, সময় n হয়। তাহলে সময় যদি n হয় তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মুনাফাটা বের করা হবে। অর্থাৎ আমাদের এই সময়ে বা n সময়ের জন্য কত টাকা মুনাফা হয়েছে আগে সেটা বের করতে হবে। আমরা এবার প্রথমে শুরু করি। আমাদের যেহেতু 558 টাকা দেওয়া আছে সুদ আসল আর আসল দেওয়া আছে 450 টাকা, অতএব সুদ কত হবে তাহলে খুব ইজি ভাবে আপনারা করবেন, থেকে এটা বিয়োগ দিলে আমরা ফলাফল পেয়ে দেব। সুদ সমান সমান 558 টাকা বিয়োগ হচ্ছে 450 টাকা, বিয়োগ করে খুব ইজি ভাবে আমরা 108 টাকা পেয়ে যাব, খুব ইজি। তাহলে আমাদের সরল সুদ আছে আর চক্রবৃদ্ধি সুদ আছে। যেহেতু এই অঙ্কে কিছু বলা নাই, আর যদি কিছু না বলা থাকে অবশ্যই আপনারা সরল সুদ ধরবেন, সরল বৃদ্ধি ধরবেন, আর যদি চক্রবৃদ্ধি বলা থাকে তাহলে চক্রবৃদ্ধি ধরতে হবে। এখানে যদি কিছু বলা নাই তাহলে অবশ্যই এটা আমাদের সরল সুদ ধরতে হবে। আর সরল সুদে আমরা একটা জিনিস জানি, সরল সুদ আর মুনাফার অঙ্কে আমরা আই সমান সমান PRN হচ্ছে আমাদের মুনাফার মূল সূত্র। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি, এই অঙ্কটা 5 মার্কের জন্য আসছিল। এখানে আমরা করতে পারি I সমান সমান PRN, মূল সূত্র আছে এটা। আমরা একটু এই দিকে মুছে দিই। এখানে আমরা I মুনাফা সমান সমান I সমান সমান PRN, অর্থাৎ মুনাফা আমরা এখান থেকে বিয়োগ করে পাইছি 108 সমান সমান 108 টাকার কি পাইছি আমরা পেয়েছি হচ্ছে p এর মান পাইছি 450 গুণন আছে r এর মানটা পাইছি 6% গুণন আছে n সমান সমান হোয়াট, মানে আমাদের এখানে সময়টা বের করতে হবে, সময়টা সমান সমান হোয়াট। আমরা বিশেষভাবে দেখি এই অঙ্কটার জন্য যে 108 বা এখানে আছে কি সম্পর্ক, এখানে আছে আমাদের এখানে মাঝে সমান সমান আছে 108 সমান সমান এখানে 450 গুণন 6 ভাগ আছে 100 গুণ আছে n। আমরা এই শূন্য কেটে দিই, এই শূন্য এখানে কাটলে এখানে আমরা কি পাবো, এখানে 3 পাবো, এখানে পাবো আছে 5, এটা কাটলে এখানে পাবো 9, এখানে 3 9 27। তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো এই অঙ্কটি। তাহলে এখানে আসে কি n সমান সমান 3 9 27 আসে 108 বাই আছে 27, অতএব n সমান সমান এখানে থাকে আছে 4। তাহলে আমাদের এই অঙ্কটার জন্য খুব সহজে আমাদের এই যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা যেহেতু 5 মার্কের প্রশ্ন, আপনাদের অবশ্যই একটু ব্রড করে করতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে করতে হবে, ধরিয়ে দিতে হবে বা আসল আছে আসল p, মুনাফার হার হচ্ছে r এবং দিতে হবে সময় n,
তাহলে এবারে দিয়ে এই সূত্র প্রয়োগ করে আপনি করতে পারেন, অথবা ঐকিক নিয়মে ব্যবহার করে আপনি করতে পারেন। যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করলে এর আনসারটা পাওয়া যাবে। তাহলে আমাদের উত্তর হবে 4 বছর। উত্তর হবে কত? 4 বছর। এখন আমাদের এখানে আরেকটি অঙ্ক, যে অঙ্কটি আসছিল যে একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজের কয়টি কোণ থাকে? আমরা চতুর্ভুজের সাধারণত 4টি কোণ থাকে। আমরা চতুর্ভুজ দেখি, আমরা এটা একটু মুছে দিই। আপনারা কি করবেন, এই অঙ্কটি এইগুলো নিয়ে আপনারা একবার করবেন, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে যে এটা থাকবে আপনাদের যে চাকরির যে প্রস্তুতি, তার কিছু অংশ হলেও এখান থেকে আপনারা হেল্প পাবেন। আপনাদের কোনো ধরনের সমস্যা, সুবিধা, অসুবিধা বা কোনোটা বোঝার সমস্যা থাকলে আপনারা নিচে কমেন্ট বক্সে লিখবেন। তাছাড়া আপনারা যে ধরনের থাকবে সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা এবার আলোচনা করি যে পরবর্তী নেক্সট যে এটা দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে হচ্ছে এই অঙ্কটা দেওয়া ছিল যে একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের 4টি অনুপাত দেওয়া ছিল, 4টি কোণের অনুপাত। চতুর্ভুজের 4টি কোণের অনুপাত দেওয়া ছিল 1:2:2:3। আপনাদের কাছে এই যে প্রশ্নটা বলা ছিল বৃহত্তম কোণ কত হবে। আমাদের এই প্রশ্নটা বলা ছিল বৃহত্তম কোণ কত সমান সমান ওয়াট। আপনি এই ধরনের অঙ্ক কিভাবে করবেন? খুব সহজে করবেন। আপনারা প্রত্যেকটা যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতগুলোকে x ধরবেন। তাহলে আমরা প্রথমটাকে ধরি x প্লাস নেক্সটটাকে আমরা ধরি হচ্ছে 2x প্লাস পরেরটাকে আমরা ধরি 2x প্লাস তারপর হচ্ছে 3x। আমাদের এই যে 3x টা, এই 3x টা হচ্ছে আপনাদের সবথেকে বৃহত্তম কোণ। এই 3x হচ্ছে আপনাদের সবথেকে বৃহত্তম কোণ। আর যদি আপনাকে বলে ক্ষুদ্রতম কোণ কত, x এর মান হবে ক্ষুদ্রতম কোণ। খুব ইজি। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের যে 4টি কোণ থাকে, এই কোণের পরিমাণ কত হয়? চতুর্ভুজের যে 4টি কোণ, এই 4টি কোণের পরিমাণ হয় 360 ডিগ্রি। অর্থাৎ এখানে 4টা আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করছি। এই চতুর্ভুজের 4টি কোণ, এই 4টি কোণকে অর্থাৎ এখানে 4 সমকোণ থাকে। 4 সমকোণের সমান কত? 360 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি 2 সমকোণ, আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা যে কোণগুলো আমরা যে অনুপাতগুলো পেয়েছি, সেই অনুপাতের মান হবে 360 ডিগ্রি। খুব ইজি ভাবে আপনারা করবেন। এখানে দেখেন, তাহলে একটা x, দুটো 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8x, 8x সমান 360। খুব ইজি ভাবে আপনি করবেন। এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে, এখানে ভাগ সম্পর্ক হয়ে যাবে 360 ডিগ্রি বাই 8। অতএব x এর মান হবে, এখানে আমরা যদি করে কাটাকাটি করি তাহলে 45 ডিগ্রি হবে। খুব ইজি। আপনি আপনার কাছে প্রশ্নে চাওয়া আছে বৃহত্তম কোণ সমান সমান কত হবে। আপনার কাছে যদি চাই ক্ষুদ্রতম কোণ সমান সমান কত হবে, তাহলে আপনি 45 ডিগ্রি লিখবেন। আপনাকে যদি বলে যে বৃহত্তম কোণ সমান সমান কত হবে, তাহলে আপনি কি লিখবেন? 3 এর সাথে এই যে 45 ডিগ্রি আমরা পাইলাম, এই 45 এর সাথে 3 গুণ 45 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি। খুব ইজি। আপনারা যে কোনো ধরনের অনুপাতের অঙ্কে সাধারণত যদি এরকম আসে, আপনি x ধরে করবেন। প্রত্যেকটা অনুপাতের সাথে x দিয়ে সমষ্টি থাকবে, সেখানে ইকুয়াল বা সমান সমান দিলে আপনি করবেন। অঙ্কের সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যদি কোনো অঙ্কটাকে সমীকরণ বানাতে পারেন, তাহলে আপনার যাবতীয় যে এটা থাকবে খুবই ইজি, খুবই সহজ। আমরা
আরেকটি অঙ্ক যা এই কম্পিউটার অপারেটর যে আজকে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় আসছিল। আমি আরেকটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। সেই অঙ্কটি হচ্ছে বীজগণিত থেকে একটি অঙ্ক আসছিল। এটা আসছিল a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস 1 মাইনাস 2b সরি এখানে আছে প্লাস মাইনাস b স্কয়ার প্লাস 2b। ঠিক এই অঙ্কটি আসছিল a স্কয়ার মাইনাস 1 মাইনাস b স্কয়ার প্লাস 2b। এই অঙ্কটি আসছিল। এই অঙ্কটি বলছিল উৎপাদক করার জন্য। এখানে বলছিল উৎপাদক নির্ণয় করো। উৎপাদক, আপনি এই উৎপাদকগুলো অনেক ইজি সহজে আপনি করতে পারবেন। দেখেন আপনারা লক্ষ্য করেন এখানে মার্কস ছিল 5 মার্কস। এই 5 মার্কসের জন্য এই অঙ্কটি আসছিল। আমরা এই অঙ্কটি কিভাবে করব? আমরা এই অঙ্কটাকে ঠিক a স্কয়ার আমরা রাখবো, আর এই পাশের যে অংশটা, এই অংশটা আমরা একটু সাজিয়ে লিখি, মানে b স্কয়ার প্লাস 2b মাইনাস 1। দেখেন লক্ষ্য করেন যে এই অঙ্কটা আমরা কিভাবে সাজাতে পারি। a স্কয়ার মাইনাস আমরা এখান থেকে কমন নেব, b স্কয়ার থেকে এখানে আমরা যদি মাইনাস, আপনারা মনে রাখবেন যদি আমরা যদি এই ব্র্যাকেটে একটা মাইনাস চিহ্ন দেই তাহলে ভিতরে যাবতীয় যে চিহ্নগুলো থাকবে সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। এখন দেখেন যে আমরা এখানে দিছি হচ্ছে কি মাইনাস, তাহলে আমাদের এখানে হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস 2b, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। খুব ইজি। আপনি কি করবেন, এখান থেকে a স্কয়ার মাইনাস এখানে b স্কয়ার মাইনাস 2 ইনটু b ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার সমান, লক্ষ্য রাখেন এখানে a স্কয়ার আমরা জানি যে সূত্র জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যদি থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়। আমাদের এই যে অঙ্কটায় যে b স্কয়ার মাইনাস 2 তাহলে b তাহলে 1 দেওয়া আছে, তাহলে প্লাস b স্কয়ার, আমরা b কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে আমাদের সেই সেম সূত্র প্রয়োগ হবে। আমাদের এইখানে হবে b মাইনাস 1 হোল স্কয়ার সমান, আপনারা দেখেন যে এখানে আবার একটা সূত্র আছে যে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা পূর্বে জানছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এটা যদি আমরা b ধরি তাহলে এখানে কি হবে a প্লাস b, অর্থাৎ b মাইনাস 1 কে আমরা b ধরছি, তার জন্য a এটা হচ্ছে a আর এটি হচ্ছে b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b। এখানে প্লাস দিতে হবে কারণ আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে অবশ্যই ভিতরে যে এটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে কম্পিউটার অপারেটর জেলা পরিষদ কার্যালয়ের বাইরে যে পরীক্ষাটা হয়েছিল তার যে গণিত বিষয় আসছিল, আমরা সেই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করছি। এর পরবর্তীতে যে ধরনের পরীক্ষা থাকবে সেই পরীক্ষার গণিত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এছাড়াও আপনাদের বিসিএস পরীক্ষা ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যে এইগুলো দেওয়া থাকবে, জব সলিউশন, বিসিএস প্রস্তুতি, তারপর আছে আপনার বিশেষ বিশেষ সংখ্যা, এর যাবতীয় অঙ্কের যত সমাধান থাকবে আমরা আপনাদের সামনে তাই সেইগুলো নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের সমস্যা যদি কিছু থাকে, কোনো ধরনের থাকে এবং কোন কোন বিষয়ের প্রতি আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে আপনারা নিচে কমেন্ট বক্সে লিখলে আমাদের জন্য ভালো হবে। আমরা সেই বিষয় নিয়ে ব্যাপক ডিটেইলস আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।